সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে দেশে তুমুল আলোচনা চলছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা মতামত ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে বলে দাবি করছেন, আবার অনেকে এটিকে বিরোধী পক্ষের মিথ্যাচার প্রচারণা হিসেবেও দেখছেন। আগুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং স্বচ্ছ তদন্তের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। জনমনে তৈরি হওয়া সন্দেহ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। সচিবালয়ের আগুন কি ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র? এ বিষয়ে কথা বলছেন বিভিন্ন উপদেষ্টা এবং প্রত্যক্ষদর্শীরা। নাম্বার বিল্ডিং এ একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয় থেকে আসতেছিল। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য হইতে 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, 11 জন হইতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারি। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শোনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন 2টা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় নিয়েও বিভাজন শুরু করি, তাহলে এইভাবে সুযোগ দিবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে, ওই গোপালগঞ্জ ইজমের ভিত্তিতে, গণভবন ইজমের ভিত্তিতে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে। এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না, এগুলো দেখানো, সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন। আমরা দেখেছি 4ই আগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায়, সচিবালয়ের সামনে বলেন, পল্টনে বলেন, প্রেস ক্লাবের সামনে বলেন, বিভিন্ন জায়গায়
কিছু তথাকথিত আমলা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে, তারা এখনো সচিবালয় অফিস করে। তো তারা যখন 4 আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে, আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। এখানে হয় সাদা না হয় কালো, মধ্যবর্তী কোনো জায়গা নেই। যারা বিগত 16 বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন, ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি, ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত, সেটা তো কোনোদিন সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয়। এবং ওই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের সচিবালয়ের ভিতরে থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিশৃঙ্খলা এখনো হচ্ছে, অপকর্ম হচ্ছে, এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক্ট না, কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক্ট। এত বড় অভ্যুত্থানের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের, রাষ্ট্রে, সেখানে এখনো কেন নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের এজেন্ডা সার্ভ হবে? আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি। স্পেসিফিক করার প্রয়োজন নেই, যে কোনো দল হতে পারে, কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এবং আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব সাধিত হয়েছে এই দেশে, সেটা যেন আমরা আমাদের রক্তে, আমাদের ধমনীতে ধারণ করি, এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি। আমাদের যেন এই সৎ সাহস থাকে, ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ আর বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায়, যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি, এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে, তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। তো এই যে অর্থ লোপাটের যে বিষয়টা, এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করব। বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটার এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি, বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। ইনফরমেশনটা আমরা জানি
ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে, সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। অবনতি শব্দটা রিলেটিভ, স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে। এটার বিষয়ে পুলিশ কাজ করছেন, আমরা কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে। এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে, যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা একসাথে সমন্বয় করেন রেগুলার, এবং সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা মণ্ডলী পর্যায়ে বিভিন্ন সময় এই কোঅর্ডিনেশনগুলো হয়। এবং দেশের যেগুলো যত ধরনের আইনশৃঙ্খলা বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কার্যক্রম সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্যক্রম গ্রহণ হচ্ছে। পুলিশ প্রাইমারিলি কাজ করছেন, প্যারালেলি আমাদের সেনাবাহিনীর যে পেট্রোল বা আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন। এবং এখানে দুই ধরনের অপারেশনই করা হয়, কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশান নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিলাম এর মধ্যে সেগুলো ইনক্লুডেড। এর বাইরে অনেক সময় ঘটনার রিপোর্ট আমরা পাই বিভিন্ন এলাকা থেকে, সেখানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অনেকগুলি চক্র বলা যায় বা অপরাধীকে এই রিসেন্টকালে স্পেশালি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে করে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো কিনা এটা আমরা বলতে পারি না। এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি, এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন যেই গাড়িটা 2 নম্বর গেটে দেখতে পাচ্ছেন, মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল, এই বরাবর এই জায়গাটায় ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে, এই বিষয় নিয়ে আমি বলবো না। এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যেই জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসাই করেন যে আসলে আগুনটা মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অবধি করেনি। এটা সব থেকে বড়, আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা। ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, গতকালকে যেই সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি, আমরা এখনও কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই, এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে
এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়। যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে এগুলো নিয়ে কাজ করতেছি।